আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব। তার মধ্যে রুল নাম্বার 1 হচ্ছে বর্তমান নির্দেশক কোনো প্যাসেজ এর কোনো সেন্টেন্স এ অলওয়েজ, ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, মোস্ট অফেন, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি ডিকেড, এভরি এজ, এভরি জেনারেশন, এভরি সেঞ্চুরি কিংবা এভরি মিলেনিয়াম ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। অর্থাৎ বর্তমান নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে যদি দেখা যায় এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা আছে, তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ ওই সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। একইভাবে যদি দেখা যায় যে অতীত নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সেই সেন্টেন্সটা আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আর যদি দেখা যায় যে ভবিষ্যৎ নির্দেশক কোনো প্যাসেজের কোনো একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর এমনটা যদি হয় দেখা যায় যে একটা মাত্র সেন্টেন্স, কোনো প্যাসেজ নয়, একটা মাত্র সেন্টেন্স আছে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। এক্সাম্পলস: Sheila is a student of class 12. She is an industrial student. She completes her homework daily. এই জায়গাটাতে যদি আমরা দেখি শিলা কি আছে, ইজ, আবার আমরা দেখতে পাচ্ছি ইজ, তাহলে এটা থেকে আমরা কি ধারণা করতেছি যে এই প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এখন প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা এখানে ডেইলি আছে, সো এই সেন্টেন্সটা সলিউশন হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলিউশন করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সলিউশন করি, সেখানে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের উপরে কি হয়, মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, মেইন ভার্বের বেস ফর্ম লিখলাম। এরপরে আসে অ্যাজ বা ইয়েস যোগ করার বিষয়। এখন কথা হচ্ছে এখানে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে কিনা। এখানে দেখতে পাচ্ছি শি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। সো এখানে অ্যাস যুক্ত হলো। কেন অ্যাস যুক্ত হলো? কারণ অলরেডি ই দেওয়া আছে, যেহেতু ই দেওয়া আছে এখানে শুধুমাত্র অ্যাস যোগ হবে। তারপরে কি হবে, তারপর বাকি অংশ আমাদের যেভাবে আছে এটাকে ঠিক সেভাবে এখানে তুলে দিতে হবে, জাস্ট এটুকুই, আর কিছু করার নেই। এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় আরেকটা প্যাসেজ, সীমা ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 12, শি ওয়াজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট, শি কমপ্লিট হার হোমওয়ার্ক ডেইলি। এখানে দেখো ওয়াজ, আবার এখানেও আছে ওয়াজ, তাহলে বুঝতে পারতেছি যে এই পুরো প্যাসেজটা কোন টেন্সে হবে, পাস্ট টেন্সে আছে। তাহলে এই সেন্টেন্সের সলিউশন কোন টেন্স হবে, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ওকে, এই যে ডেইলি থাকার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের সলিউশন কিভাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স কিভাবে লিখে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হয় মেন ভার্বের পাস্ট ফর্ম। সো আমরা মেন ভার্বের পাস্ট ফর্ম লিখব, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই হবে, এটার কোনো চেঞ্জ হবে না। ওকে, এরপরে from tomorrow Siam will be a student of class 11. He will be an industrial student. He complete his homework daily. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টুমরো, এটা তারা ভবিষ্যৎকে নির্দেশ করতেছে। উইল বি ফিউচার টেন্স, উইল বি ফিউচার টেন্স। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই প্যাসেজটা কি ফিউচার টেন্সে আছে। সুতরাং এই সেন্টেন্সটা সলিউশন তাহলে কি হবে, যেহেতু ডেইলি আছে সেহেতু এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি তার সলিউশন করি, তাহলে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ফিউচার ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের উপরে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তারপরে কি হবে মেইন ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, মেইন ভার্বের বেস ফর্ম বসালাম। এরপরে কি হবে, বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, এবার আমরা যদি একটা একক সেন্টেন্সের কথা বলি, এই যে সেন্টেন্সটা এখানে ডেইলি আছে, এটা কোনো প্যাসেজ না, জাস্ট একটা সেন্টেন্স। তাহলে একটা মাত্র সেন্টেন্স হলে সেটা কি করতে হবে, সেটা অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। সো আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়, সাবজেক্টের উপরে মেইন ভার্বের বেস ফর্ম। এখন মেইন ভার্বের বেস ফর্ম বসানোর পর আমাদেরকে ভাবতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেই ভাবতে হবে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে কিনা। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে, অ্যাজ যুক্ত হবে। আচ্ছা, কখন অ্যাজ যুক্ত হবে আর কখন ইয়েস যুক্ত হবে সেটা একটু করে আলোচনা করা হবে। এরপরে কি হলো, বাকি অংশ যেভাবে আছে সেভাবে। তো এটাই হলো আমাদের এই প্রথম রুল সম্পর্কিত আলোচনা। এবারে আমরা সেকেন্ড রুলটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড রুলে বলা হয়েছে কি,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হয়। অন্য কোনো টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেই ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হয়, আর অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু অ্যাস বা ইয়াস যোগ হয় না। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কখন ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। কেবল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হবে। তাহলে আমরা বিষয়টা এইভাবে বলতে পারি যে কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অ্যাস বা ইয়াস যোগ হবে, অন্যথায় অ্যাস বা ইয়াস যোগ হবে না। এনবিতে বলা হয়েছে। এখন অ্যাস বা ইয়াস যোগ করার ক্ষেত্রে একটা আমাদের কনফিউশন তৈরি হয়ে যায় যে আমরা কখন অ্যাস যোগ করব আর কখন ইয়াস যোগ করব, সেটা এখানে ক্লিয়ার করা হয়েছে। যেসব ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও কিংবা জেড থাকে কেবলমাত্র তাদের শেষে ইএস আর এদের মধ্যে একটিও না থাকলে শুধুমাত্র এস যোগ হয়। এই যে রুলটা, এটা কিন্তু শুধুমাত্র এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে যে ইউজ হবে তা নয়। এটা দেখা যায় যে আমাদের জেন্ডারের ক্ষেত্রে অনেক সময় ইউজ হয়, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করতে গিয়ে এটাতেও অনেক সময় ইউজ হয়। সেজন্য এখানে ওয়ার্ড আমি ইউজ করছি, ভার্ব ইউজ করিনি। ওকে, তাহলে বলা হচ্ছে কি যেসব ওয়ার্ডের শেষে কি থাকবে এস, যদি একটা ওয়ার্ডের শেষে এস থাকে তাহলে সেটা শেষে ইএস যোগ হবে, যদি ডাবল এস থাকে তবুও ইএস যোগ হবে, যদি এস এস থাকে তবুও ইএস যোগ হবে, আর যদি সিএইচ থাকে, সিএইচ এর ক্ষেত্রে আমাদের উচ্চারণটা দেখতে হবে। দেখা গেল যে ওয়ার্ডের শেষে সিএইচ আছে এবং উচ্চারণটা চয়ের মতো হচ্ছে, যেমন ক্যাচ। ওকে, তো উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে ইএস যোগ হবে, আর যদি দেখা যায় উচ্চারণটা চয়ের মতো না হয়ে কয়ের মতো হচ্ছে তাহলে সেক্ষেত্রে এস যোগ হবে। তাহলে সিএইচ এর ক্ষেত্রে কি করতে হবে? একটু সাবধানতা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে সেটার উচ্চারণ কেমন হচ্ছে। উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে ইএস যোগ হবে, আর যদি চয়ের মতো উচ্চারণ না হয় তাহলে এখানে শুধুমাত্র এস যোগ হবে। ওকে, এরপর বলা হচ্ছে এক্স, ও কিংবা জেড। যদি এক্স থাকে তাহলেও ইএস যোগ হবে, ও থাকলে ইএস যোগ হবে, আর জেড থাকলেও ইএস যোগ হবে। আর যদি দেখা যায় যে এগুলোর মধ্যে একটাও নেই তাহলে কি হবে? শুধুমাত্র এস যোগ করতে হবে, বাস এটুকু। এক্সাম্পলে কি বলা হয়েছে যে হি ওয়াশ হিজ ক্লথস এভরিডে, সে প্রতিদিন তার কাপড় ধোয়। আচ্ছা, এখানে এভরিডে আছে, যদি একটি মাত্র সেন্টেন্স, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে একটি মাত্র সেন্টেন্সে যদি এই এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার এরকম ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেহেতু একটি মাত্র সেন্টেন্সে আছে সেহেতু এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করব? স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, ওকে, প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে কি হবে? মেন ভার্বের বেস ফর্ম, প্রথমে কিন্তু বেস ফর্মটা বসাতে হবে। এরপরে আমরা ভাববো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এস বাই এস যুক্ত হবে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেই মাথায় অবশ্যই এটা রাখতে হবে যে এস বাই এস যুক্ত হবে কিনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বলছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়। ওকে, এখানে আমার তাহলে এস অথবা ইএস যোগ হবে। এখন কথা হচ্ছে এখানে এস যোগ হবে নাকি ইএস যোগ হবে? তাহলে আমাদের দেখতে হবে শেষে কি আছে? এস এইচ আছে, এটার সঙ্গে মিলে যায়, এটার সঙ্গে মিলে যায় এস এইচ। তাহলে যেহেতু এস এইচ আছে তাহলে কি হবে? এস এইচ থাকলে কি হবে? বলছে এস এইচ থাকলে ইএস যোগ হবে। তাহলে এখানে আমাদেরকে ইএস যোগ করে দিতে হবে। আর বাকি অংশ তো এটা যেভাবে আছে সেভাবে। আমাদের মূল কাজটা তো হচ্ছে ভার্বকে নিয়ে আমরা ভার্বের পরিবর্তন করে দিয়েছি, বাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। রুল নাম্বার 3, কোনো সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নাও থাকে কিংবা এট দিস মোমেন্ট থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর বিশেষ কোনো কিছু বলার নাই এখানে। যেমন বলছে হি প্লে এট দিস মোমেন্ট, তো এট দিস মোমেন্ট আছে, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, সো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিভাবে লিখে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, হিয়ার ক্ষেত্রে হবে ইজ, তারপরে কি হবে? মেন ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। মেন ভার্বের বেস ফর্ম হলো তার সঙ্গে আইএনজি। এরপরে কি হবে? এরপরে তো আর বিশেষ কোনো কাজ নেই আমাদের। মূল কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভার্বের সলিউশন করতে হবে। আমরা ভার্বের সলিউশন করে দিয়েছি, ইজ প্লেইং। রুল নাম্বার 4, কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, ইয়েট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে দেখা যায় জাস্ট নাও কিংবা অলরেডি কিংবা লেটলি কিংবা রিসেন্টলি কিংবা এভার অথবা নেভার অথবা ইয়েট, এগুলোর মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তো এই সেন্টেন্সটা আমরা যদি দেখি যে হি জাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক, এটা কিন্তু সেন্টেন্সের যে কোনো জায়গাতে থাকতে পারে, এগুলো সেন্টেন্সের যে কোনো জায়গায় থাকতে পারে, এক জায়গায় থাকলেই হলো। তো এখানে আছে সাবজেক্টের পরে, তো জাস্ট আছে, তো জাস্ট এই যে এখানে আছে জাস্ট, তাহলে জাস্ট থাকলে কি হবে, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখবো, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভেস। হিয়ার ক্ষেত্রে কি হবে, হিয়ার ক্ষেত্রে হবে হ্যাজ। তারপরে জাস্ট আছে, আমরা জাস্ট লিখলাম। এরপরে কি হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ হলো, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মেইন ভার্বের কোন ফর্ম বসে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। এরপরে বাকি অংশ তো যেভাবে আছে সেভাবে, আমাদের এখানে কোনো কাজ নেই, মূল কাজ হচ্ছে ভার্বে, আমরা ভার্বের কাজটা করছি। ওকে, রুল নাম্বার 5, কোনো সেন্টেন্সে লাস্ট, এগো, লং এগো, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, লাস্ট এজ, লাস্ট জেনারেশন, লাস্ট সেঞ্চুরি, লাস্ট মিলেনিয়াম, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার, দ্য প্রিভিয়াস ডিকেড, দ্য প্রিভিয়াস এজ, দ্য প্রিভিয়াস জেনারেশন, দ্য প্রিভিয়াস সেঞ্চুরি, দ্য প্রিভিয়াস মিলেনিয়াম ইত্যাদি থাকলে তা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর কোনো কথা নেই। তাহলে এক্সাম্পলে কি বলা হয়েছে, উই ভিজিট মাই আঙ্কেল ইয়েস্টারডে, এটা কোনটার সঙ্গে মিলে গেল, ইয়েস্টারডে। এখানে দেখি আমরা ইয়েস্টারডে মিলে গেছে কার সাথে, ইয়েস্টারডে মিলে গেছে এই যে এখানে ইয়েস্টারডের সঙ্গে মিলে গেছে। তার মানে ইয়েস্টারডে থাকলে কি হবে, বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো ইয়েস্টারডে থাকলে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, সেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স লিখবো। তো পাস্ট ইনডেফিনিট টেন্স লেখার জন্য প্রথমে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম। ওকে, মেইন ভার্বের পাস্ট ফর্ম লিখলাম, ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড। এরপরে কি হবে, এরপরে এখানে যা আছে তাই, আমাদের তো মূল কাজ হচ্ছে কোথায়, ভার্বকে নিয়ে ভার্বের সলিউশন করতে হবে, আমরা ভার্বের সলিউশন করে দিয়েছি। বিফোর কিংবা আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে, যদি এমনটা হয় বিফোর এবং কিংবা আফটার দ্বারা দুটো ক্লজ যুক্ত আছে এবং বিফোরের আগের যে ক্লজটা সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিংবা বিফোরের পরের যে ক্লজটা সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, যে কোনো একটা ক্লজ দেওয়া আছে, তাহলে অপর ক্লজটা কি হবে, মনে করো এই প্রথম ক্লজটা দেওয়া আছে পাস্ট পারফেক্ট, তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট হবে। কিংবা যদি দেখা গেলো যে পরের ক্লজটা এখানে সলিউশন দেওয়া আছে, আমাদের এইখানকারটা বের করতে হবে, আগের ক্লজটা বের করতে হবে, তাহলে আগের ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের ক্ষেত্রে তার উল্টা ঘটনা, আফটারের ক্ষেত্রে আফটারের পূর্বের যে ক্লজটা সেটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, আর আফটারের পরের যে ক্লজটা সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা এক্সাম্পলে যাই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, এখানে বিফোরের আগের যে ক্লজটা সেটা যদি আমরা দেখি, এটা কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড ডাইড। যেহেতু বিফোরের আগের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পরের ক্লজটা কোন টেন্স হবে, পরের ক্লজটা এখানে বলা হয়েছে যে বিফোরের পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো আমাদেরকেও পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আগের ক্লজটা যেভাবে আছে সেভাবে থাকবে, এই বিফোর পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের এই পরের ক্লজটা কি হবে, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। সো আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে লেখা হয়, স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে তারপরে মেন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে মেন ভার্ব হচ্ছে কাম, কামের পাস্ট ফর্ম কি হবে, সেটা হবে ক্যাম। নেগেটিভ হলে তাহলে নেগেটিভ স্ট্রাকচার দিতে হবে, যেহেতু আমাদের এটা অ্যাফার্মেটিভ সেহেতু আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দিলাম। নেক্সট সেন্টেন্সটাতে বলা হয়েছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। এখানে দেখতে পাচ্ছি যে আফটারের পূর্বের ক্লজটা দেওয়া আছে, আফটারের পূর্বের যে ক্লজটা সেটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। একটু রুলটা দেখে নিন, আফটারের পূর্বের ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আফটারের পরের ক্লজটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আগের ক্লজটা আফটার পর্যন্ত এই অংশটা কি থাকবে, ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন এই পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে যেতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। আর যদি এটা অ্যাফার্মেটিভ আছে সেজন্য আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখছি, যদি নেগেটিভ থাকতো তাহলে নেগেটিভ স্ট্রাকচারে লিখতে হতো। ওকে, নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 7, কোন সেন্টেন্সে টুমরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার, দ্য নেক্সট ডিকেড, দ্য নেক্সট এজ, দ্য নেক্সট
generation, the next century, the next millennium, the following day, একইভাবে the following day, the following week, the following month, the following year, the following decade, the following age. এজ মানে কিন্তু এখানে বয়স না, এজ মানে হচ্ছে এখানে যুগ বা প্রজন্ম, যুগ বলা যায়, যুগ। দ্য ফলোয়িং জেনারেশন, জেনারেশন হচ্ছে প্রজন্ম। দ্য ফলোয়িং সেঞ্চুরি, দ্য ফলোয়িং মিলেনিয়াম, সহস্রাব্দ, মিলেনিয়াম মানে সহস্রাব্দ। তোমরা অবশ্যই মিনিংগুলো সহ পড়ে নিবা, যারা যে মিনিংগুলো জানা নেই সেগুলো ডিকশনারি থেকে বের করে সেগুলো পড়ে নিবা। ওকে, তো এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে বলছে ইত্যাদি থাকলে তা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড বা এই যে ফ্রেজগুলো, এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর মধ্যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হি কাম টু আওয়ার হাউস টুমরো। সো এখানে তাহলে কি হবে, যেহেতু টুমরো আছে সেহেতু অবশ্যই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে রাইট ফর্ম ভার্বস করার জন্য টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো টেন্সের স্ট্রাকচারটাকে অনেক ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবা। ওকে, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি হি, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন বর্তমান সময়ে একটা অক্সিলারি ভার্ব ইউজ করা হয় সেটা হচ্ছে উইল। তারপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। এরপরে কি হবে, এরপরে তো বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের কাজ হচ্ছে ভার্বের পরিবর্তন, ভার্বটাকে সঠিকভাবে লেখা। ওকে, আমরা সঠিকভাবে লিখলাম হি উইল কাম টু আওয়ার হোম, কাম টু আওয়ার হাউস টুমরো। রুল নাম্বার 8, no sooner had ... then, scarcely had ... when, hardly had ... before ইত্যাদি থাকলে then, when, before এর পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারবো, যেহেতু হ্যাড আছে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাডের পরে তো পাস্ট কি হয়, হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে হ্যাড থাকে না, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের এটাই বিবেচনা করা সবচেয়ে ভালো হবে যে দেন, হোয়েন আর বিফোর, নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এগুলো যদি থাকে তাহলে দেনের পূর্বের ক্লজটা কি হবে, অর্থাৎ দেনের পূর্বের ক্লজটা, আগের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট আর দেনের পরের যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়েনের ক্ষেত্রে একই ঘটনা, হোয়েনের পূর্বের ক্লজটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বিফোরের ক্ষেত্রে একই কথা, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার এক্সাম্পলে যাই, no sooner had I reached the station than the train leave। এখানে কি আছে, no sooner had, তারপরে আছে ডট ডট, মাঝখানে অন্য কিছু আছে, তারপরে আছে দেন। তো no sooner had then থাকলে কি হবে, no sooner had then থাকলে বলছে দেনের পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেনের পূর্বে যে ক্লজটা এটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আচ্ছা আগে এখানে লিখি কি আছে, যে no sooner, অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে, হ্যাড না থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাই দিতে হবে ঠিক এভাবে, যেখানে এখানে যেভাবে এখানে আছে। নো সুনারের পরে হ্যাডটা বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, আর দেওয়া থাকলে তো থাকলো, তাহলে আমাদের হ্যাজার্ড কমে গেল। ওকে, এরপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্ব আছে রিচ, সো রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিচড। তারপরে কি আছে, দ্য স্টেশন। ওকে, দ্য স্টেশন লিখলাম। এরপরে দেনের পরের অংশটা কি হবে, তো দেনের পরের ক্লজটা কি হবে সেটা সম্পর্কে কি বলছে, যে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো এটাকে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আমাদের মিনিংটা যেহেতু, মিনিংটা কি হচ্ছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, তারপরে বলা হয়েছে লিভ, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনকে ছেড়ে দিল, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সো আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের সাবজেক্ট হলো, এরপরে কি হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম। মেইন ভার্বের পাস্ট ফর্ম, লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এবারে নেক্সট রুলটা দেখি, কোন সেন্টেন্স এ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দেয়ার ইত্যাদি থাকলে ভার্বের বেস ফর্ম হয়। এমনকি ভার্বের পূর্বে টু থাকলে তা উঠে যায়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলোর মধ্যে বা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে কি হবে, এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। আর যদি দেখা যায় যে আমাদের অপশনে টু থাকে, এরকম অপশনে যদি টু দেওয়া থাকে, অ্যান্সারে কিন্তু টুটা লেখা যাবে না, শুধুমাত্র বেস ফর্মটাই লিখতে হবে। সো এটার সলিউশনটা কিরকম হবে, ইউ হ্যাড বেটার, তো হ্যাড বেটার এরপর কি হবে, মেইন ভার্বের বেস ফর্ম, অনলি বেস ফর্ম, অন্য কিছু না, তারপর বাকি বিষয়।
নেক্সট রুলটা খুবই সহজ, বলছে টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু বি যদি থাকে, এই টু বি থাকলে তারপর ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যদি হ্যাভিং থাকে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর বিশেষ কিছু উল্লেখ করার মতো নাই এখানে। এখানে আছে যে দ্য থিফ ran away হ্যাভিং স্ন্যাচ দ্য মানি। তো হ্যাভিং যেহেতু আছে তাহলে হ্যাভিং এর পরে এই যে ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আর বিশেষ কিছু বলার মতো নাই। সো দ্য থিফ ran away হ্যাভিং, তারপরে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখি স্ন্যাচ দ্য মানি। ওকে, নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 7। কোন সেন্টেন্সে টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার, দ্য নেক্সট ডিকেড, দ্য নেক্সট এজ, দ্য নেক্সট জেনারেশন, দ্য নেক্সট সেঞ্চুরি, দ্য নেক্সট মিলেনিয়াম, দ্য ফলোয়িং ডে, একইভাবে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার, দ্য ফলোয়িং ডিকেড, দ্য ফলোয়িং এজ। এজ মানে কিন্তু এখানে বয়স না, এজ মানে হচ্ছে এখানে যুগ বা প্রজন্ম, যুগ বলা যায়, যুগ। দ্য ফলোয়িং জেনারেশন, জেনারেশন হচ্ছে প্রজন্ম। দ্য ফলোয়িং সেঞ্চুরি, দ্য ফলোয়িং মিলেনিয়াম, সহস্রাব্দ, মিলেনিয়াম মানে সহস্রাব্দ। তোমরা অবশ্যই মিনিং গুলো সহ পড়ে নিবা, যারা যে মিনিং গুলো জানা নেই সেগুলো ডিকশনারি থেকে বের করে সেগুলো পড়ে নিবা। ওকে, তো এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে বলছে ইত্যাদি থাকলে তা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড বা এই যে ফ্রেজগুলো, এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর মধ্যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হি কাম টু আওয়ার হাউস টুমরো। সো এখানে তাহলে কি হবে, যেহেতু টুমরো আছে সেহেতু অবশ্যই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে রাইট ফর্ম ভার্বস করার জন্য টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো টেন্সের স্ট্রাকচারটাকে অনেক ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবা। ওকে, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি হি। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন বর্তমান সময়ে একটা অক্সিলারি ভার্ব ইউজ করা হয় সেটা হচ্ছে উইল। তারপর হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম। এরপরে কি হবে, এরপরে তো বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের কাজ হচ্ছে ভার্বের পরিবর্তন, ভার্বটাকে সঠিকভাবে লেখা। ওকে, আমরা সঠিকভাবে লিখলাম হি উইল কাম টু আওয়ার হোম, কাম টু আওয়ার হাউস টুমরো। রুল নাম্বার 8। No sooner had dot dot then, scarcely had dot dot when, hardly had dot dot before ইত্যাদি থাকলে then, when, before এর পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারবো, যেহেতু হ্যাড আছে তাহলে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাডের পরে তো পাস্ট কি হয়, হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে হ্যাড থাকে না, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের এটাই বিবেচনা করা সবচেয়ে ভালো হবে যে দেন, হোয়েন আর বিফোর। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর এগুলো যদি থাকে তাহলে দেন, দেনের পূর্বের ক্লজটা কি হবে, অর্থাৎ দেনের পূর্বের ক্লজটা, আগের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, আর দেনের পরের যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াইলের ক্ষেত্রে একই ঘটনা, হোয়াইলের পূর্বের ক্লজটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বিফোরের ক্ষেত্রে একই কথা, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার এক্সাম্পলে যাই। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। এখানে কি আছে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপর আছে ডট ডট, মাঝখানে অন্য কিছু আছে, তারপর আছে দেন। তো নো সুনার হ্যাড দেন থাকলে কি হবে, নো সুনার হ্যাড দেন থাকলে বলছে দেনের পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেনের পূর্বে যে ক্লজটা এটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আচ্ছা আগে এখানে লিখি কি আছে যে নো সুনার, অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে, হ্যাড না থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাই দিতে হবে ঠিক এভাবে যেখানে এখানে যেভাবে এখানে আছে। নো সুনারের পরে হ্যাডটা বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে। আর দেওয়া থাকলে তো থাকলো, তাহলে আমাদের হ্যাজার্ড কমে গেল। ওকে, এরপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্ব আছে রিচ, সো রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিচ। তারপরে কি আছে দ্য স্টেশন। ওকে, দ্য স্টেশন লিখলাম। এরপরে দেন, দেনের পরের অংশটা কি হবে, তো দেনের পরের ক্লজটা কি হবে সেটা সম্পর্কে কি বলছে যে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো এটাকে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আমাদের মিনিংটা যেহেতু মিনিংটা কি হচ্ছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, তারপরে বলা হয়েছে লিভ, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনকে ছেড়ে দিল, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সো আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট,
তারপরে মেন ভার্বের সাবজেক্ট হলো, এরপরে কি হবে মেন ভার্বের পাস্ট ফর্ম, মেন ভার্বের পাস্ট ফর্ম লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এবারে নেক্সট রুলটা দেখি। কোন সেন্টেন্স এ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দেয়ার ইত্যাদি থাকলে ভার্বের বেস ফর্ম হয়। এমনকি ভার্বের পূর্বে টু থাকলে তা উঠে যায়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলোর মধ্যে বা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকে, তাহলে কি হবে, এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। আর যদি দেখা যায় যে আমাদের অপশনে টু থাকে, এরকম অপশনে যদি টু দেওয়া থাকে, অ্যান্সারে কিন্তু টুটা লেখা যাবে না, শুধুমাত্র বেস ফর্মটাই লিখতে হবে। সো এটার সলিউশনটা কিরকম হবে, ইউ হ্যাড বেটার, তো হ্যাড বেটার এরপর কি হবে মেন ভার্বের বেস ফর্ম, অনলি বেস ফর্ম, অন্য কিছু না, তারপর বাকি বিষয়। নেক্সট রুলটা খুবই সহজ, বলছে টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু বি যদি থাকে, এই টু বি থাকলে তারপর ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যদি হ্যাভিং থাকে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর বিশেষ কিছু উল্লেখ করার মতো নাই এখানে। এখানে আছে যে দ্য থিফ ran away having snatched the money, তো হ্যাভিং যেহেতু আছে তাহলে হ্যাভিং এর পরে এই যে ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আর বিশেষ কিছু বলার মতো নাই। সো দ্য থিফ ran away having, তারপরে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখি snatched the money। ওকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফেন্সি ইত্যাদি থাকলে উক্ত ক্লজটিতে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেই ক্লজে এই তিনটার মধ্যে কোনো একটা থাকবে সেটা ভার্বের পাস্ট ফর্ম হবে, আর বিশেষ কিছু করার নেই। এখানে বলছে ইট ইজ হাই টাইম, তারপরে আছে হি আছে, তো এখানে যেহেতু ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম থাকার কারণে কি হবে, ইট ইজ হাই টাইম থাকার কারণে এই যে ভার্বটা আছে ভার্বটা পাস্ট ফর্মে হবে। তো আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে লিখবো, জাস্ট পাস্ট ফর্ম, আর কিছুই করতে হবে না, খুবই ইজি এটা। এই রুলের মতো ইজি আর কোনো রুল রাইট ফর্ম হচ্ছে না, এটাই সবচেয়ে ইজি একটা রুল। আমাদের নেক্সট রুলটা ইজি, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে। সো খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখো। বলছে উইশ দ্বারা পূরণ করা সম্ভব এমন ইচ্ছাকে বোঝালে ভার্বের পাস্ট ফর্ম হয়। উইশ মানে কি, উইশ মানে তো উইশ দ্বারাই তো বোঝায় যে ইচ্ছা, কামনা, বাসনা এই ধরনের কিছু কিন্তু বোঝায় উইশ দ্বারা। তো আমাদের যে ইচ্ছাগুলো আমরা প্রকাশ করি এর মধ্যে কিছু কিছু ইচ্ছা আছে যেগুলো পূরণ করা সম্ভব, আর কিছু কিছু ইচ্ছা আছে যেগুলো পূরণ করা সম্ভব নয়। তো এই দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং দুই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভার্বটাকে ইউজ করতে হবে। যদি ইচ্ছাটা পূরণ করা সম্ভব হয় তাহলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। উইশ দ্বারা পূরণ করা সম্ভব এমন ইচ্ছাকে বোঝালে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর যদি এমন ইচ্ছাকে বোঝায় যা পূরণ করা সম্ভব নয় তাহলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ইচ্ছাটা পূরণ করা সম্ভব হলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর যদি পূরণ করা সম্ভব না হয় তাহলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তবে উইশের পর যদি বি ভার্ব থাকে, যদি বি থাকে, অর্থাৎ অপশনটাতে যদি বি থাকে, যেমন এখানে বি আছে, অপশনে যদি বি থাকে তাহলে কি হবে, সর্বদাই ওয়ার বসবে। সাবজেক্ট কি হয় হোক, সাবজেক্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে বি আছে, সো তুমি সেখানে ওয়ার বসাও। কখন বি থাকলে ওয়ার বসবে, যখন উইশ থাকবে ওই ক্লজটাতে তখন। ওকে, এখানে যেমন বলছে আই উইশ আই বি আ কিং, তো এখানে যেহেতু বি আছে, বি থাকলে কি হবে, বলা হয়েছে বি থাকলে অবশ্যই ওয়ার বসবে, আর কোনো কথা নেই। মনে হতে পারে যে আই আছে ওয়াজ বসাবো, কিন্তু না, সেটা করা যাবে না। এখানে সাবজেক্ট ম্যাটার না, ম্যাটার হচ্ছে বি থাকলে তোমাকে ওয়ার বসাইতেই হবে, আর কোনো উপায় নেই উইশ থাকার কারণে। ওকে, এরপর বলছে আই উইশ আই হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছা হয় যদি আমার পাখির মতো ডানা থাকতো, বা যদি আমার পাখির মতো ডানা থাকতো। আসলে পাখির মতো ডানা থাকা কি সম্ভব, এটা সম্ভব না, কোনো মানুষের পাখির মতো ডানা নেই, কখনো হয়নি। তো এটা অসম্ভব একটা কল্পনা, অসম্ভব একটা চাওয়া বা অসম্ভব একটা ইচ্ছা। যেহেতু অসম্ভব, এটা পূরণ করা যেহেতু সম্ভব নয়, তাহলে কি হবে, তাহলে আমাদেরকে যে এখানে যে রুলটা আছে পূরণ করা সম্ভব না হলে কি হবে, কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, সেটা আমাদেরকে বসাইতে হবে। প্রথমে সাবজেক্টের পরে কুড বসাবো, কুড বসানোর পর ভার্বের বেস ফর্ম, এখানে আছে হ্যাভ, হ্যাভের বেস ফর্ম তো এটাই হ্যাভ, হ্যাভটাই তো বেস ফর্ম। ওকে, তারপরে কি হবে, বাকি অংশ তো এখানে আমাদের চেঞ্জ করার কোনো কাজ নেই, এটা হলো অ্যান্সার। তাহলে এই ইচ্ছাটা পূরণ করা সম্ভব না হওয়ার কারণে কি হলো, সাবজেক্টের পরে কুড, এরপরে মেন ভার্বের বেস ফর্ম বসলো। এরপর বলছে আই উইশ উই উইন দ্য ম্যাচ, এইখানে বলা আছে যে ইস যদি আমরা খেলাটা জিততে পারতাম। এখানে দুইটা বিষয় আছে, এটা ভবিষ্যৎকেও নির্দেশ করতে পারে কিংবা অতীতকেও নির্দেশ করতে পারে, দুই ধরনের ঘটনা আছে। আচ্ছা ধরে নাও এটা ভবিষ্যতের ঘটনা, যদি আমরা খেলাটা জিততে পারতাম তাহলে কি হবে,
বা যদি খেলাটা জিততে পারতাম, খেলা জেতা কি সম্ভব নাকি অসম্ভব কাজ, এটাকে আমরা বলি। কোন টেন্স হয় হোক, অতীত বর্তমান যাই হোক না কেন বা ভবিষ্যৎ যেটাই হোক না কেন, কোনো খেলা জেতা সম্ভব কিনা। খেলা অবশ্যই জেতা সম্ভব, ঠিক আছে, এটা অসম্ভব কিছু না। তবে ওই জেতার জন্য যা করার দরকার সেটা করতে হবে, তাহলে খেলাটাতে আমরা জিততে পারবো। তাহলে এটা সম্ভব, খেলা জেতা সম্ভব, এটা সম্ভব কাজ, এটা অসম্ভব কিছু না। তাহলে সম্ভব হলে কি হবে, তাহলে এখানে এমন একটা ইচ্ছাকে বোঝানো হচ্ছে যে ইচ্ছাটা পূরণ করা সম্ভব। তো ইচ্ছাটা যদি পূরণ করা সম্ভব হয় তাহলে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। সো আমাদেরকে কি করতে হবে, এই যে ভার্বটা আছে ভার্বটার পাস্ট ফর্ম লিখতে হবে, আর কোনো কাজ নেই। তাহলে আই উইশ, উই, তারপরে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম। কেন পাস্ট ফর্ম হলো, কারণ হচ্ছে কি, এই যে এখানে উইশ দ্বারা যে ইচ্ছাটার কথা বলা হয়েছে সেই ইচ্ছাটা পূরণ করা সম্ভব। নেক্সট এক্সাম্পলটা দেখি, আই উইশ আই হেল্প দ্য পুয়ার, আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। এই ইচ্ছাটা কি পূরণ করা সম্ভব নাকি অসম্ভব, এই ইচ্ছাটা পূরণ করা সম্ভব। তাহলে পূরণ করা যেহেতু সম্ভব, তাহলে কি হবে, মেন ভার্বের পাস্ট ফর্ম হবে। ওকে, পাস্ট ফর্ম বসালাম, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে, আর এখানে বিশেষ কোনো চেঞ্জ হবে না। ওকে, নেক্সট রুল নাম্বার 13। এই রুলটা সহজ আছে, তবে একটু মুখস্থ করতে হবে, বিশেষ করে এই ওয়ার্ডগুলোর কথা মুখস্থ করতে হবে, ওয়ার্ড বা ফ্রেজগুলো। বলছে মাইন্ড ওয়ার্ড সিরিয়াস উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু, অথবা ইউজড টু। তারপর হচ্ছে উইড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এবং প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়। অর্থাৎ এই ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি থাকে তাহলে এদের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এছাড়াও যদি প্রিপজিশন থাকে তাহলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তবে প্রিপজিশনের মধ্যে টু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, শুধুমাত্র টু হলে ভার্বের বেস ফর্ম হবে, শুধুমাত্র টু হলে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। আর ফ্রেজাল টু এর পর ভার্ব প্লাস আইএনজি হবে। ফ্রেজাল টু বলতে যেমন এখানে এই যে একটা ফ্রেজের সঙ্গে টু, এটা সবসময় থাকে, উইথ এ ভিউ এর সঙ্গে সবসময় টু থাকে, এটা হচ্ছে ফ্রেজাল টু। লুক ফরওয়ার্ডের সঙ্গে সবসময় টু থাকে, এটা হলো ফ্রেজাল টু। গেট ইউজ টু বা ইউজ টু, এদের ক্ষেত্রে সবসময় টু থাকে, এগুলো হচ্ছে ফ্রেজাল টু। এরকম যে ফ্রেজাল টু গুলো আছে এদের পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। ফ্রেজাল টু বাদে আলাদা যে শুধুমাত্র টু, এর কোনো ফ্রেজের সঙ্গে যুক্ত নয়, সে একাই, এরকমটা হলে ভার্বের বেস ফর্মের সাথে হবে। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, দেখো এখানে উইথ এ ভিউ টু আছে, টু আছে শেষে, তবে এটা ফ্রেজাল টু, যেহেতু ফ্রেজাল টু সেহেতু কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো এই অংশটা আমাদের যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যান্সারে আমাদের যদি কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ভার্ব কি আছে, রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করলাম, রিডিং। ওকে, তারপরে বাকি অংশটা যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে আমাদের বিশেষ কোনো কাজ নেই। নেক্সট বলছে রহিম ফিল্ড হ্যাপি ইন, তারপর বলছে হেল্প পিপল। তো এখানে যদি আমরা দেখি, এখানে আছে ইন, তো ইন কি একটা, ইনের পরিচয় কি, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তো আগের অংশটা আমরা যেভাবে আছে সেভাবে লিখবো। এরপরে কি হবে, ভার্ব আছে হেল্প, হেল্পের সঙ্গে আইএনজি যোগ করলাম। ওকে, আইএনজি যোগ করে দিলাম, তারপরে বাকি অংশের কোনো পরিবর্তন হবে না, তো বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। নেক্সট বলা হয়েছে আই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ওল্ড হোম, আই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ওল্ড হোম। এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে ওয়ান্ট টু, এখানে শুধুমাত্র টু, এটা কিন্তু ফ্রেজাল টু না, ওয়ান্টের সঙ্গে জড়িত এমনটা কিন্তু না, এটা আলাদাভাবে আছে। তো যেহেতু এটা ফ্রেজাল টু না, আলাদা একটা টু এককভাবে রয়েছে, সেহেতু কি হবে, টু এর পরে মেন ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে মেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ওকে, আমরা এটাই করতেছি, মেন ভার্বের বেস ফর্ম বসাচ্ছি। মেন ভার্বের বেস ফর্ম বলতে এখানে তো বেস ফর্মটা দেওয়াই থাকে, তবে খেয়াল রাখবে যদি বেস ফর্ম না থাকে বেস ফর্মটাই লিখবে। ওকে, যেটা থাকবে ওইটাই যে লিখতে হবে এমনটা নয়, তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে যে অপশনটা দেওয়া আছে সেটা বেস ফর্ম কিনা। যদি বেস ফর্ম হয় তাহলে বেস ফর্মটা ওইটাই বসাবে, আর যদি দেখা যায় বেস ফর্ম না হয়, অন্য কোনো ফর্মে দেওয়া আছে, তাহলে তুমি বেস ফর্মটাই লিখবা। ওকে, এরপর বলছে হি ক্যাম হিয়ার উইথ এ ভিউ টু গিভ মি সাম ফুড, উইথ এ ভিউ টু, এখানে যদি টু এর কথা বলি, এখানে টুটা কি একাকি নয়, এটা উইথ এ ভিউ এর সঙ্গে যুক্ত রয়েছে। সো এটা একটা ফ্রেজাল টু। তো ফ্রেজাল টু হলে কি হবে, বলছে ফ্রেজাল টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সো আমরা এখানে আইএনজি যোগ করব। তাহলে আইএনজি যোগ করলে কি হবে, গিভের সঙ্গে আইএনজি যোগ করলে হবে গিভিং, তারপরে মি, তারপরে হচ্ছে সাম ফুড। ওকে, আমরা একটা ভিন্ন সেন্টেন্স একটু দেখি, যে উড ইউ, উড ইউ মাইন্ড টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলবে। তো এটা যদি আমরা দেখি তাহলে কি হবে, উড ইউ মাইন্ড আছে, উড ইউ মাইন্ড থাকলে কি হবে, উড ইউ মাইন্ড থাকলে বলছে আইএনজি যুক্ত হবে,
এই যে আছে উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, এগুলো থাকলে আইএনজি যুক্ত হবে। সো এখানে তাহলে আমাদের যেটা করতে হবে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। রুলটা খুবই সহজ, জাস্ট একটু যদি তোমরা পড়ে নাও ভালো, ভিডিওটা যদি কয়েকবার দেখে নাও তাহলে রুলটা তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এবারে আমরা যে রুলটা নিয়ে আলোচনা করব, এই রুলটা রাইট ফর্ম অফ ভার্বস এর সঙ্গে সরাসরি ভাবে জড়িত নয়, তবে ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের প্রায়ই এই কথাটা বলতে হয় বা শুনতে হয় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট কথাটা বলতে হয়, এটা সবসময় আমরা চিনতে পারি না, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় চিনতে গিয়ে। বিশেষ করে এই ওয়ান অফ থাকলে আমরা সবচেয়ে বেশি ভুলটা করে থাকি, সেজন্য এই রুলটা এখানে দেওয়া হয়েছে। সো তোমরা খুব মনোযোগ সহকারে রুলটা সম্পর্কে আলোচনাটা শুনে নাও। সাবজেক্টের সঙ্গে ইচ এভরি ওয়ান অফ থাকলে উক্ত সাবজেক্টটিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণনা করতে হয়। কোনো সাবজেক্টের সঙ্গে যদি দেখা যায় ইচ যুক্ত আছে বা এভরি যুক্ত আছে, তাহলে কিংবা ওয়ান অফ যুক্ত থাকে, তাহলে সেটা অবশ্যই কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণনা করতে হবে। ওই সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বলতে হবে, অন্য কোনো নাম্বার বলা যাবে না। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য বয়েজ প্লে ভেরি নাইস ইন দিস ম্যাচ, এই জায়গায় যদি আমরা বলি ওয়ান অফ আছে, তারপরে কিন্তু এখানে প্লুরাল নাম্বার আছে, এটা কিন্তু মনে হতে পারে যে এখানে তো প্লুরাল নাম্বার আছে, সো এই সাবজেক্টটা প্লুরাল নাম্বার হবে, কিন্তু না, যেহেতু ওয়ান অফ আছে এটা প্লুরাল হবে না, বরং এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেন, এটার কথা যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বলতে হবে এখানে বয়েস যদিও রয়েছে, কিন্তু বয়েস সাবজেক্টের ভূমিকা পালন করতে পারবে না। না পারার কারণ হচ্ছে এই যে ফ্রেজটা দা বয়েস নাউন ফ্রেজ, এর সামনে প্রিপোজিশন আছে, আর যার সামনে প্রিপোজিশন থাকে সে সাবজেক্টের ভূমিকা পালন করতে পারে না। তাহলে সাবজেক্টের ভূমিকা কে পালন করবে ওয়ানটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, সো এই সাবজেক্টটাকে পুরোটাকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা তো বুঝলাম, এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার কি, বিভিন্ন রকম ব্যবহার আছে। যেমন ধরো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বা রাইট ফর্ম অফ ভার্বস আমরা যখন ভার্বগুলো লিখতে যাই, তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেশ কিছু ব্যবহার থাকে অক্সিলিয়ারি ভার্ব কিংবা মেইন ভার্ব ব্যবহারের ক্ষেত্রে। এখানে যেমন বলছে ওয়ান অফ দ্য বয়েজ প্লে ভেরি নাইস ইন দিস ম্যাচ, ওয়ান অফ দ্য বয়েজ প্লে ভেরি নাইস ইন দিস ম্যাচ, এই সেন্টেন্সটাতে এটা কোন টেন্স হবে আগে আমরা সেটা একটু আইডেন্টিফাই করে নিই। বলছে ইন দিস ম্যাচ, এই খেলাটাতে, মানে বর্তমানে যে আলোচনা করা হচ্ছে বা যেই সময় সেন্টেন্সটা আলোচনা করা হয়েছে ওই সময় একটা খেলা চলমান ছিল, যে খেলাটা চলমান ছিল সেই খেলাটা সম্পর্কে বলা হচ্ছে, তার মানে এটা চলমান একটা ঘটনাকে বোঝানো হয়েছে। তো আমরা যেহেতু এখন আলোচনা করছি, তাহলে এখন অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে, যেহেতু একক সেন্টেন্স এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে ধরতে হবে। যদি একটা প্যাসেজ থাকতো তাহলে প্যাসেজের আলোকে আমরা বিশ্লেষণ করে বুঝে নিতাম যে এটা কোন টেন্স হবে, আর একক সেন্টেন্স যেহেতু তাহলে এটাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিতে হবে। ওকে, ধরে নিলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, যেহেতু আমাদের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, তারপর হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বাকি অংশ। তো সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব কি এম ইজ অথবা আর, এই তিনটা। এখন এর মধ্যে কোনটা বসবে, ওয়ান অফ দ্য বয়েজ, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি কি বসে, ইজ বসে। এরপরে কি হবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ওকে, আইএনজি যোগ হলো, তারপরে কি হবে, তারপরে এখানে যা আছে তাই, এখানে আর বিশেষ কোনো পরিবর্তন হবে না। রুলটা খুবই সহজ, একটু মনোযোগ সহকারে শুনলে খুব ভালোভাবে বোঝা যায়। বলা হয়েছে মডেল অক্সিলারি এর পর বা মডেল অক্সিলারির পর মেইন ভার্ব এর বেস ফর্ম হয়। যদি মডেল অক্সিলারি হয়, মডেল অক্সিলারি ভার্ব যেগুলোকে আমরা বলি, মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে মেইন ভার্বটাকে বেস ফর্মে লিখতে হয়, সহজ কথা। তবে মডেল অক্সিলারি প্লাস বি থাকলে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বটার পরে যদি বি থাকে তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। খুবই সহজ, একটু শুধু মনোযোগ দিয়ে শোনো, যে মডেল অক্সিলারি যদি হয় শুধু মডেল অক্সিলারি তাহলে মেইন ভার্বের বেস ফর্ম, আর যদি মডেল অক্সিলারির সঙ্গে বি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম, বাস এটুকুই, দুইটা কথা মাত্র। এখন মডেল অক্সিলারিগুলো কি, অনেকেই জানো, অনেকে হয়তো বা জানো না। জাস্ট এখানে আমি মডেল অক্সিলারিগুলো দিয়ে দিছি, যারা জানো না তারা একটু খুব ভালোভাবে এগুলো দেখে নিবা এবং পড়ে নিবা, খাতায় তুলে নিবা। বলছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, গোয়িং টু, তারপর হচ্ছে নিড বা নিড টু, মাস্ট, ডেয়ার, গেট অথবা গট, এগুলোকে বলা হচ্ছে মডেল অক্সিলারি। গেট, গট এটা যদিও মেন ভার্ব, ডেয়ার এটাও মেন ভার্ব হয়ে থাকে, তবে এরা সেন্টেন্সে মডেল অক্সিলারি হিসেবেও ইউজ হয়। নিড এটাও মেইন ভার্ব হতে পারে, তবে মডেল অক্সিলারি হিসেবে ইউজ হয়। অর্থাৎ এদের পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে বুঝতে হবে যে এরা হচ্ছে মডেল অক্সিলারি। ঠিক আছে, ওই ভার্বটাকে তখন কি করতে হবে, বেস ফর্মে লিখতে হবে।
আর যদি দেখা যায় এই ভার্বগুলোর আগে অন্য কোনো অক্সিলারি ভার্ব আছে, তাহলে এইগুলো তখন হবে মেন ভার্ব। ওকে, তো এক্সাম্পলসে বলছে আই ক্যান ড্রাইভ এ কার, তো খুব ইজি, আই ক্যান ড্রাইভ এ কার, এখানে কি আছে, ক্যানটা কি, ক্যানটা হলো একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি হলে কি হবে, অক্সিলারি ভার্বের সঙ্গে অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বে বেস ফর্ম বসবে, জাস্ট বেস ফর্মটা বসা দিলাম, এরপরে যা আছে তাই, বাস, আর কিছু করার নেই। এরপরে আছে দ্য ওয়ার্ক শুড বি ডু ইন টাইম। তো এখানে আছে দেখো, শুড হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির সঙ্গে বি আছে। তো মডেল অক্সিলারির সঙ্গে যদি বি থাকে তাহলে আমরা কি করব, কি করার কথা বলছিলাম, হ্যাঁ, মডেল অক্সিলারি থাকলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল লেখার কথা বলছিলাম। সো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিলাম, তারপরে বাকি অংশ যা আছে তাই, এটাতে কোনো চেঞ্জ হবে না। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভার্ব নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা বেশ কনফিউজিং একটা রুল নিয়ে আলোচনা করব। সো খুব মনোযোগ সহকারে তোমরা আমার কথাগুলো শোনো, আর খাতা কলম তো থাকতেই হবে, কারণ প্র্যাকটিসগুলো আমার সঙ্গে করতে হবে। বলছে হোয়াইল এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, এটা আমরা মোটামুটি সবাই জানি, যদি হোয়াইল থাকে তাহলে হোয়াইল এর পর ভার্বের সঙ্গে আইএনজি হয়। তবে হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, হোয়াইল এর পর সাবজেক্ট হলে কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কোন কন্টিনিউয়াস টেন্স হয়, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হয়, তবে আমাদেরকে মানে পুরো বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে প্যাসেজ, একটা প্যাসেজ প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার টেন্সে থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি একটি মাত্র সেন্টেন্স হয় তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সে লিখবে, একটা মাত্র সেন্টেন্স হলে অবশ্যই পাস্ট টেন্সে লিখবা, কোনো কথা নেই। আর যদি প্যাসেজ হয় তাহলে প্যাসেজের ক্ষেত্রে পুরো প্যাসেজটার আঙ্গিকে বিচার করে দেখবা যেটা কোন টেন্স হতে পারে, যে টেন্স হবে সেই কন্টিনিউয়াস টেন্সে লিখবা। ওকে, এখানে বলছে বাই এর পূর্বে মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তবে বাই এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। বাই এর দুইটা বিষয়, বাই এর আগে একটা পরে একটা, তো বাই এর আগে যদি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পরে হলে ভার্বের সঙ্গে আইএনজি, খুবই সিম্পল। এক্সাম্পলটাতে যাই, হোয়াইল টেক টি আই ফিল টায়ারলেস। তাহলে হোয়াইল আছে, হোয়াইলের পরে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, হোয়াইলের পরে কি বসে, হোয়াইলের পরে যদি ভার্বটা থাকে তাহলে কি হবে, ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, এখানে আইএনজি যুক্ত হবে, বাকি কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ আমাদের কাজ হচ্ছে কথায়, আমাদের কাজ হচ্ছে ভার্বটাকে নিয়ে, ভার্বের কাজ আমরা করে ফেলছি। ওকে, দ্য স্কাই হ্যাজ বিন ব্রেক বাই সাইমা। এইখানে দেখো বাই এর পূর্বে ভার্ব আছে, তো বাইয়ের আগে যদি ভার্ব থাকে তাহলে কি বলছিলাম, বাইয়ের ব্যাপারে দুইটা কথা বলা হয়েছিল। একটা হচ্ছে যে ভার্বের বাইয়ের আগে ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল, আর বাইয়ের পরে ভার্ব থাকলে আইএনজি। তো যেহেতু বাইয়ের আগে আছে তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই দিই। এখানে কিন্তু আমরা ভাগ্যবান এখানে যে আমাদের এখানে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে উপযুক্ত একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিতে হবে। ওকে, তো বাই তো মোটামুটি আমরা জানি যে বাইটা প্যাসিভ ভয়েস নির্দেশ করে, সো প্যাসিভ ভয়েস অনুযায়ী যেটা বসার, যে অক্সিলারি ভার্বটা বসার সেটাই বসবে। আর যেহেতু আগের অক্সিলারি ভার্ব আগে, বাইয়ের আগে আমরা ভার্বটাকে বসাবো তাহলে এটা অবশ্যই প্যাসিভ ভয়েসই হবে। সো প্যাসিভ ভয়েস অনুযায়ী আমাদের যে অক্সিলারি ভার্বটা বসার সেই অক্সিলারি ভার্ব বসাই দিতে হবে, এবং তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই দিতে হবে। ওকে, আর বাকি অংশটা তো বাকি অংশ এইভাবে থাকবে, এটা চেঞ্জ নেই। এবার বলছে উই ক্যান নট মেক আ গুড রেজাল্ট বাই অ্যাডাপ্ট আনফেয়ার মিনস। এখানে দেখা যাচ্ছে বাইয়ের পরে আছে ভার্ব, তো বাইয়ের পরে ভার্ব থাকলে কি হয়, বাইয়ের পরে ভার্ব থাকলে বলছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো এখানে আমরা বাইয়ের পরে যেটি ভার্ব আছে সেটি এরপরে কি করবো, আইএনজি যোগ করে দিব, আর কোনো কাজ নেই। এরপরে বাকি অংশ তো ঠিকভাবে থাকবে। ওকে, অ্যাগেইন আমরা এই সেন্টেন্সটা যদি দেখি, আই স আ স্নেক হোয়াইল হি প্লে ইন দ্য ফিল্ড, এটার সলিউশনটা কিরকম হবে আমরা একটু খেয়াল করি। এর সলিউশনটা হবে যে হোয়াইলের পরে এবার কি আছে, হোয়াইলের পরে কিন্তু সাবজেক্ট আছে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে বলছে কোন টেন্স হবে, ওই তো কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কোন কন্টিনিউয়াস সেটা আমাদের সামগ্রিক বিষয়টা বিবেচনা করতে হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হোয়াইলের আগে একটা ক্লজ আছে, যেখানে ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, যে ক্লজটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ হয়, এর ক্ষেত্রে ওয়াজ বসবে, তারপরে কি হবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এরপরে অন্যান্য বিষয়গুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই এবারকার রুলটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আইডেন্টিফিকেশন সম্পর্কে। রাইট ফ্রম ড্রপস করতে গেলে আমাদের প্রায়ই এই সমস্যাটা করতে হয় যে একটা সেন্টেন্স আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো নাকি প্যাসিভ ভয়েসে লিখবো। তো এই সমস্যাটা সমাধান করার জন্য এই রুলটা আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। এখানে বলছে যে সাবজেক্ট এই সেন্টেন্সে উল্লেখিত কাজটি করতে না পারলে, কিংবা অন্যের দ্বারা কাজ করিয়ে নিলে, কিংবা কাজটি অন্যের দ্বারা সম্পাদিত অবস্থায় পেলে ভার্ব তথা সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হয়। আর সাবজেক্টের সেন্টেন্সে উল্লেখিত কাজটি নিজে করলে ভার্ব তথা সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয়। খুব সহজে আমরা যদি বলবো যে সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। ওকে,
তো এখানে যদি আমরা যাই, বলছে দ্য গ্লাস ব্রেক জাস্ট নাও, এই মাত্র গ্লাসটি ভেঙে গেল। তো গ্লাসটা কি, এই যে এখানে ভার্বটা দিচ্ছে, ভার্ব হচ্ছে ব্রেক আর সাবজেক্ট হচ্ছে দ্য গ্লাস। এখন এই যে দ্য গ্লাস সাবজেক্ট, সে কি ব্রেকের কাজটা করতে পারে? সে কিন্তু ব্রেক কাজটা করতে পারে না। তাহলে ব্রেক কাজটা অন্য কেউ করে, অর্থাৎ সাবজেক্ট। তাহলে এখানে যে ভার্বটা বলা হয়েছে, এই ভার্বটা এই কাজটা সাবজেক্ট করতে পারে না। যেহেতু সাবজেক্ট করতে পারে না, সেহেতু এখানে কি হবে, বা সাবজেক্ট করতে পারে না কিংবা বলতে পারি সাবজেক্ট করে না, তাহলে কি হবে এখানে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে লিখবো। প্যাসিভ ভয়েসে লেখার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা অ্যাক্টিভ ভয়েসে কোন টেন্স হবে। জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এবার আমরা প্যাসিভ ভয়েস করবো। ওকে, তাহলে কি হবে, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে কি হবে, অক্সিলিয়ারি ভার্ব লিখবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব কার হবে, প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো দ্য গ্লাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হ্যাজ বিন। আর প্যাসিভ ভয়েসে কি হয়, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি আবারও বলছি, প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম এখানে লেখা যাবে না, দন্তান্বয় আকারে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। এরপর বলছে I go to library to buy a book. I go to library to buy a book. এই সেন্টেন্সটার কথা যদি আমরা বলি, যে এখানে গো মানে যাওয়া, যাওয়ার কাজটাকে আই করে, আই কি করতে পারে, তার এই সামর্থ্য কি আছে যাওয়ার? যেহেতু সে পুরো সেন্টেন্সটাই বলছে যে লাইব্রেরি টু বাই এ বুক, তাহলে বোঝা যাচ্ছে যে সে যাওয়ার কাজটা নিজেই করেছে। তো নিজে করলে অ্যাক্টিভ ভয়েস হবে। ওকে, আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো। এখন এটা কোন টেন্স হতে পারে? আমার মনে হচ্ছে এটা পাস্ট টেন্স হতে পারে, যে আমি লাইব্রেরিতে বই কিনতে গিয়েছিলাম। কিন্তু সে এমনটা বলতে পারে যে আমি লাইব্রেরিতে বই কিনতে যাচ্ছি, এটাও হতে পারে। আবারও বলতে পারে যে আমি লাইব্রেরিতে বই কিনতে যাব। সো এই সেন্টেন্সটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সবগুলোই হবে। তো আমরা কি লিখবো, আচ্ছা আমি পাস্ট টেন্সে লিখি, তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখবে। তাহলে পাস্ট টেন্সে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি মেন ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি হবে বাকি অংশ যা আছে তাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে রুলটা হচ্ছে দূরত্ব সম্পর্কে। একটি মাত্র ওয়ার্ড বা ফ্রেজে বর্ণিত দূরত্ব বা পরিমাণ দেখতে প্লুরাল হলেও সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ কোনো দূরত্ব বা কোনো পরিমাণকে যদি একটি ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হয় বা একটি ফ্রেজের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে সেটা দেখতে প্লুরাল হলেও আসলে প্লুরাল না, সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল কখন হবে, যদি দূরত্বটাকে একাধিক ওয়ার্ড বা একাধিক ফ্রেজের মাধ্যমে যদি বর্ণনা করা হয়, তাহলে সেটা হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখানে যেমন বলছে 300 মাইলস, এটা একটা কি ফ্রেজ। এই ফ্রেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা দূরত্বকে বোঝানো হয়েছে, এবং দূরত্বটা একটা ফ্রেজের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে প্লুরাল নাম্বার আছে। যদিও প্লুরাল নাম্বার আছে, একটা ফ্রেজের মাধ্যমে প্রকাশ করার কারণে এটা প্লুরাল নয়, এটা বরং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হবে। ওকে, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য করে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে ভার্বটাকে আমরা কিভাবে ইউজ করব। 300 মাইলস এ লং ডিস্টেন্স, 300 মাইল বিশাল দূরত্ব। আচ্ছা, 300 মাইল কি আসলে বিশাল দূরত্ব? এটা কিন্তু আপেক্ষিকতার একটা বিষয়। তুমি যদি মনে করো রকেটে করে যাও, 300 মাইল কোনো ব্যাপারই না। বিমানে করে গেলে 300 মাইল একটু দূর মনে হবে। যদি বাসে করে যাও তাহলে 300 মাইল মোটামুটি বেশ দূর। যদি আবার মোটরসাইকেলে তাহলে অনেক দূর। আর যদি দেখা যায় বাইসাইকেলে করে যাও তাহলে বিশাল দূর। আর যদি মনে হয় যে 300 মাইল হেঁটে যেতে হবে, তাহলে মনে হবে অসম্ভব। কারণ এটা আপেক্ষিকতার বিষয়। তবে স্বাভাবিক অবস্থা যদি আমরা বলি, সবারই তো আর বিমান আর রকেট ব্যবহার করার সামর্থ্য নাই। এটা মনে করো বাস বা মোটরসাইকেল এরকম ধরনের হবে স্বাভাবিক অবস্থা, তাহলে এটাকে 300 মাইলকে একটা বেশ লম্বা দূরত্বে মনে হবে। তাহলে এই 300 মাইল যে লম্বা দূরত্ব, এটা আগেও লম্বা দূরত্ব ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে এটাকে ভবিষ্যতে লম্বা দূরত্ব মনে হতেও পারে, না হতে পারে। ভবিষ্যতে যদি অ্যাভেলেবল হয়ে যায় রকেট, সবাই রকেটে করে ভ্রমণ করতেছে, তাহলে এটা 300 মাইল তো কোনো বেশ বিষয় না। কিন্তু অতীতে এটা অনেক বড় একটা দূরত্ব ছিল, কারণ তখন যোগাযোগের এত মাধ্যম ছিল না। আবার বর্তমানেও এটা এখনো যোগাযোগের যদিও অনেক কিছু মাধ্যম রয়েছে, তারপরেও 300 মাইল বেশ লম্বা একটা দূরত্ব। যদি কোনো ঘটনা দুইটা টেন্সের ক্ষেত্রে ঘটে, দুইটা টেন্সের ক্ষেত্রে ঘটলে, দুইটা বা তিনটা টেন্সের ক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেই টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো ঘটনা যদি দুইটা টেন্সে বা তিনটা টেন্সে ঘটে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর একটা টেন্সে ঘটলে তো যেই টেন্সে ঘটছে ওইটাই, ঠিক আছে। আর যদি দুইটা টেন্সে ঘটে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তিনটা টেন্সে ঘটলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এখানে 300 মাইলের বিষয়টা যদি আমরা বলি, 300 মাইলসের যে বিষয়টা, এটা আগেও
লম্বা দূরত্ব ছিল, এখনো লম্বা দূরত্ব বা বড় দূরত্ব। তাহলে অতীতেও এটা যা ঘটছে, অতীতেও লম্বা দূরত্ব ছিল, বর্তমানে লম্বা দূরত্ব আছে। তার মানে অতীতেও ঘটছে, বর্তমানেও এই একই ঘটনা ঘটতেছে। তাহলে দুইটা কালেই ঘটলো, দুইটা কালে ঘটার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম বসবে। এখন বি এর প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? সরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, যেহেতু আমরা বলছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? ইজ বসবে। তারপরে আর কি, তারপরে যা আছে তাই বসবে। খুবই সহজ একটা রুল, তাই না? সবচেয়ে সহজ। এখানে জাস্ট বি এর বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে আমরা জানবো। বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ইয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ওকে, এখন বলছি এক্সাম্পলে, হ্যাভ ইউ এভার বি টু কক্সবাজার। এভারের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এভারের পরে বি আছে, সো বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ওকে, এরপরে বাকি অংশ এ পর্যন্ত। একটি মাত্র ক্লজে একাধিক মেন ভার্ব থাকলে প্রথমটি ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী হয়, আর অপরটি বা অপরগুলো নন ফাইনাইট ভার্ব হয়। এখন দেখা গেল এরকম ঘটনা হলো যে একটা ক্লজে মেন ভার্ব আছে, একটা বেশ কয়েকটা মেন ভার্ব আছে, 2টা বা 3টা বা 4টা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে প্রথম যে মেন ভার্বটা সেটা আমাদেরকে ফাইনাইট ভার্ব লিখতে হবে, অবশ্যই সেটা টেন্স অনুযায়ী বসবে। আর বাকি যে ভার্বগুলো আছে, মেন ভার্বগুলো, সেগুলোকে নন ফাইনাইট আকারে লিখতে হবে। তো এনবিতে বলছে ক্রিয়ার চলমানতা বোঝালে, এটা তো আমরা বুঝলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখন আমরা যে নন ফাইনাইট ভার্ব করব, নন ফাইনাইট ভার্ব কিভাবে করব সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। বলছে ক্রিয়ার চলমানতা বোঝালে অবশ্যই মেন ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ যে ভার্বটির কথা বলা হচ্ছে সেটা যদি চলমান বোঝায় তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নন ফাইনাইট করতে হবে। আর উদ্দেশ্য বোঝালে, যদি উদ্দেশ্য বোঝায় তথা বাংলা অর্থে ক্রিয়ার শেষে তে, জন্য, জন্যে, কারণে, উদ্দেশ্যে ইত্যাদি থাকলে টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম হয়। যদি উদ্দেশ্য বোঝায়, যদি আমরা একটু সেন্টেন্সটা পরে বুঝতে পারি যে এই ভার্বটা দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, কিংবা যদি দেখি যে বাংলা অর্থ করতে গিয়ে সেখানে তে, ওই ভার্বটার সঙ্গে তে, জন্য, জন্যে, কারণে, উদ্দেশ্যে এরকম ধরনের অর্থগুলো দিতে হচ্ছে, না দিলে অর্থটা ক্লিয়ার হচ্ছে না, অর্থটা পরিষ্কার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর যদি দেখা যায় আরেকটা বিষয়, দেখা গেল যে উদ্দেশ্য বোঝাচ্ছে না, কিংবা বাংলা ক্রিয়া শেষে তে, জন্য, জন্যে, কারণে, উদ্দেশ্যে এগুলো লিখতে হচ্ছে না, এগুলো না বলেই আমরা সুন্দরভাবে তার অর্থটা করতে পারতেছি, তাহলে কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নন ফাইনাইট করতে হবে। আর যদি দুটাই দেখা যায় যে আমরা যদি এগুলো যোগ করি তাহলেও ওটা অর্থটা সুন্দর হচ্ছে, আবার যদি এগুলো বাদ দিয়ে অর্থ করি তবুও অর্থটা সুন্দর হচ্ছে, দুইভাবে যদি অর্থটা সুন্দর হয় তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? ওকে, যেমন বলছে আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। এখন দেখো যেতে, তে বললাম, তাহলে তে বললে কি হবে? বলছে তে বললে কি হবে? টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম। সো এখানে আমরা টু প্লাস টু মেন ভার্বের বেস ফর্ম যদি লিখতে পারি, কিন্তু এইখানে একটা বিষয়, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, তার মানে কি আমি যখন দেখেছিলাম তখন সে যাচ্ছিল, তার আমার দেখার সময় তার যাওয়ার ঘটনাটা চলমান ছিল। কথাটা কি ক্লিয়ার? আমার দেখার সময়ে তার যাওয়ার ঘটনাটা চলমান ছিল। এই যে চলমান ছিল, চলমানতা বোঝালে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, টু দেওয়া যাবে না। তো যেহেতু এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি যে চলমান বোঝাচ্ছে, তাহলে এখানে টু দেওয়া যাবে না, এখানে আমাদেরকে আইএনজি যোগ করে নন ফাইনাইট করতে হবে। ক্লিয়ার? এরপরে বলছে হি ওয়েন্ট টু লন্ডন কমপ্লিট হিজ হায়ার স্টাডি, সে লন্ডনে গিয়েছিল তার উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। তার উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। আচ্ছা, সে যেই সময়ে যাচ্ছিল, যেই সময়ে গিয়েছিল, ওই সময় কি তার উচ্চশিক্ষা সম্পন্নের কাজটা চলমান ছিল? ওই সময় তো ছিল না, সে গিয়েছে তারপরে সম্পন্ন করেছে, চলমানতা এখানে বোঝাচ্ছে না। কিন্তু চলমানতা যেহেতু বোঝাচ্ছে না, আমরা বলতে পারি তাহলে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এটাই আসতে পারে। আরেকটা বিষয় যদি আমরা বলি, আমরা যদি মিনিংটার দিকে খেয়াল করি, সে লন্ডনে গিয়েছিল তার উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। সম্পন্ন করার জন্য, কমপ্লিট হচ্ছে সম্পন্ন করা, সম্পন্ন করার জন্য। তো এইখানে আমরা জন্ম যোগ করেছি, বা বলতে পারি তার সম্পন্ন করতে তে যোগ করতেছি, সম্পন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্য যোগ করতেছি,
যে কোনো একটা হলেই হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা 3টা বা 4টা, এখানে 4টার মধ্যে 4টা ইউজ করা যাচ্ছে। তাহলে যে কোনো একটা হলেই আমাদেরকে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। অর্থগতভাবেও এটা হচ্ছে, আবার যদি আমরা ব্যাখ্যা দেখি এটা চলমান তো বোঝাচ্ছে না, সেজন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। ওকে, আমরা বেস ফর্মটা বসাই দিলাম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার যে রুলটা নিয়ে আলোচনা করব এটা বেশ কনফিউজিং একটা রুল। সো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা এবং প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সহকারে কিন্তু তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবা। ওকে, বলছে অ্যাজ দ্য অ্যাসিভ সিন্স যুক্ত সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। আবার প্রিন্সিপাল ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। এখানে ক্লজের ব্যাপার কিন্তু বারবার আসছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ কি এটা তোমাকে আমাদের জানা দরকার। খুব ছোট্ট করে একটু আলোচনা করি। ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই অংশটাই হচ্ছে ক্লজ। এর সঙ্গে অন্যান্য অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে যেমন আছে লং টাইম, তাহলে এটা পুরোটাই একটা ক্লজ। এটা হলো পুরোটা একটা ক্লজ। এখানে তাহলে এটা একটা ক্লজ সাবজেক্ট এবং এখানে আছে একটা ভার্ব, সো এটা পুরোটাই একটা ক্লজ হবে। সাবজেক্টটা কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে, ঠিক আছে, তবে মেন ভার্ব অবশ্যই থাকবে, ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। ফাইনাইট ভার্ব থাকলে সেটা হচ্ছে অবশ্যই একটা ক্লজ, ঠিক আছে। ফাইনাইট ভার্ব কোনটা, যেটা নন ফাইনাইট না সেটা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে চাইলে তোমাদেরকে আমার বেসিক গ্রামারের ক্লাসগুলো দেখতে হবে, সেখানে ভার্ব সম্পর্কে ডিটেইলস আলোচনা করা আছে, সেখানে তোমরা এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ এবং এটা একটা ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের বিষয়টা বলা হচ্ছে, যে ক্লজের সামনে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটার সামনে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই ক্লজটার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লজটার সামনে কি আছে, সিন্স আছে। সিন্স একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সুতরাং এই সিন্স থেকে শুরু করে এই ক্লজটা এটা পুরোটাই হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এখানে সিন্স আছে, তো আমরা চাইলে শুধুমাত্র এই অংশটাকে এখানে ক্লজ বলতে পারি না, আমাদেরকে কি করতে হবে, এই অংশ সহ ক্লজ বলতে হবে। তাহলে এই অংশ সহ যদি আমরা ক্লজ বলি তাহলে কি হবে, যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে সেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই ক্লজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্লজটাতে কিন্তু শুরুতে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই, সুতরাং এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ আর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা আসি, কি বলছে, প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। আমাদের প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্সে আছে, ইট ইজ, অর্থাৎ অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হলে ইনডেফিনিট টেন্স হয়ে যায়। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রিন্সিপাল ক্লজটা দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সেহেতু আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো আমাদের সাবঅর্ডিনেট ক্লজটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। প্রিন্সিপাল ক্লজটা যেভাবে আছে সেভাবে থাকবে, তার কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসবে, এখানে কোনো চেঞ্জ হবে না। ওকে, এরপর বলছে ইট ওয়াজ লং টাইম সিন্স আই সি হিম লাস্ট। সেন্টেন্স দুটা মোটামুটি একই রকম, চেঞ্জ শুধু এই জায়গাতে ইট ইজ আছে আর এখানে হচ্ছে ওয়াজ আছে। তাহলে এই ডিফারেন্সটা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এখানে ওয়াজ যেহেতু আছে তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তো প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হবে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সো আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ওকে, সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। ওকে, এই রুলটা তুলনামূলকভাবে ইজি আছে। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বসে। তবে উড দ্যাট এর পর বি বা টু বি থাকলে বি বা টু বি ইকুয়াল ওয়ার বসে, অর্থাৎ বি বা টু বি এর জায়গায় ওয়ার বসে। তাহলে উড দ্যাট আই গো কলেজ, আই গো টু কলেজ, এখানে উড দ্যাট আছে, সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছি উড দ্যাট আছে। উড দ্যাট শুরুতে উড দ্যাট থাকলে কি বসবে, বলছে উড দ্যাট থাকলে কুড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। যেহেতু এখানে মেইন ভার্ব আছে সেহেতু কুড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বসবে কোথায়, সাবজেক্টের পরে। ওকে, তাহলে সাবজেক্টের পরে আমরা কুড বসাবো, তারপরে কি বসাবো, মেইন ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে গো এর বেস ফর্ম ওটাই, তারপরে হচ্ছে কলেজ। এরপরে আছে উড দ্যাট আই বি অর চাইল্ড এগেন, বি থাকলে কি হবে, বিই, বি অথবা টু বি থাকলে কি হবে, ওয়ার বসবে। সাবজেক্ট কি হয় হোক, সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। সো এখানে আমরা কি লিখবো, ওয়ার লিখবো।
কি ইজি না? অনেক ইজি। নাম্বার 23 বলছে সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকলে ভার্বটি দেয়ারের পরে নাউন বা নাউন ফ্রেজ অনুযায়ী বসে। আমরা অনেকে কি করি, দেয়ারকে দেখে বসাই দিই, দেয়ার মনে হয় প্লুরাল নাম্বার বসাই দিই। সো এটা কিন্তু এরপর থেকে খেয়াল রাখতে হবে যে দেয়ারকে দেখে আমরা কখনোই মেইন ভার্বটা বসাবো না। আমরা ভার্ব বসাবো কাকে দেখে? নাউন বা নাউন ফ্রেজকে দেখে। অর্থাৎ দেয়ারের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ আছে, ওই নাউন বা নাউন ফ্রেজটাই হচ্ছে সাবজেক্ট, সেটাকে দেখে আমরা ভার্বটাকে ইউজ করবো। যেমন বলছে দেয়ার এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে। নাকি হাই স্কুল সাধারণত উঠে যাওয়ার কথা না, এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান দেখা যায় কোনো না কোনো ভাবে চলে, খুব রেয়ার যে স্কুল কলেজ প্রতিষ্ঠান উঠে যায়। তাহলে এটা কি বলা যায়? এটাকে প্রেজেন্ট টেন্সে বলা যায়, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও আশা করা যায় থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্স। তো সব বি এর প্রেজেন্ট ফর্ম বসবে। বি এর প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ অথবা আর। প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোনটা বসাবো, এম নাকি ইজ নাকি আর বসাবো। এখন এটা বসানোর জন্য আমরা কাকে দেখবো? দেয়ার কে না, বরং আমরা দেখবো এই যে দেয়ারের পরে যে একটা নাউন ফ্রেজ আছে এ হাই স্কুল, এইটাকে দেখবো। এইটাকে দেখে আমরা বিটাকে ব্যবহার করবো। তাহলে দেয়ারের যেহেতু কোনো চেঞ্জ হবে না, তাহলে দেয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, এর বিশেষ কোনো ভূমিকা নাই। তারপরে আমরা এখানে বি এর পরিবর্তে কি বসাবো সেটা নির্ধারণ করবে হাই স্কুল। তো যেহেতু বললাম যে প্রেজেন্ট টেন্স হচ্ছে, তাহলে বি এর প্রেজেন্ট ফর্মে আমি যার বসবে, এই হাই স্কুল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ইজ বসবে। তারপরে তারপরে যা আছে তাই বসবে। ওকে, এবার নেক্সট সেন্টেন্সটা এবার নিজেরা একটু থিঙ্ক করো তো, এখানে কি বসতে পারে? দেয়ার বি 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 500 জন ছাত্র আছে। আর ওকে, এটা বলতে পারো যে 500 জন ছাত্র ছিল, এটা হতে পারে, অতীত হতে পারে, বর্তমানেও হতে পারে। আচ্ছা, ধরে নিলাম এবার পাস্ট, যে আমাদের স্কুলে 500 জন ছাত্র ছিল। দেয়ার বি 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এখন তাহলে এটার সলিউশনটা কি হতে পারে? একটু থিঙ্ক করো এবং তোমরা তার সলিউশনটা মনে মনে বলো কি হতে পারে। ওকে, তাহলে আমরা বি দেয়ারকে দেখে বসাবো না, কাকে দেখে বসাবো? 500 স্টুডেন্টস, দেয়ারের পরে যে নাউন ফ্রেজটা আছে তাকে দেখে বসাবো। ওকে, তাকে দেখে যে তোমরা বসাবো 500 স্টুডেন্টস। এখানে কি স্টুডেন্টস প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বার, আচ্ছা বলছিলাম কোন টেন্স? পাস্ট টেন্সে আমরা লিখবো। তো যেহেতু পাস্ট টেন্সে লিখবো, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তো 500 স্টুডেন্টস, সেটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে অক্সিলারি ভার্ব ওয়াজ এর মধ্যে কোনটা বসবে? ওয়ার বসবে। তারপরে তারপরে যা আছে তাই বসবে। এবার নেক্সট সেন্টেন্সটা নিজেরাই সলিউশন করো। ওকে, তাহলে এটা কিভাবে করবো আমরা? দেয়ার লিভ আ ব্লাইন্ড ম্যান ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একজন অন্ধ লোক বাস করতো। বলতে পারি বাস করে, দুটাই বলা যায়। আচ্ছা ধরো আমরা প্রেজেন্ট টেন্সে বলি বাস করে, মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাস করে এ যেহেতু আসতেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তাহলে ওকে আমরা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। তার জন্য দেয়ারের টেন্সে কোনো ভূমিকা নাই। আমরা লিভটা লিখবো কাকে দেখে? দেয়ারের পরে যে নাউন ফ্রেজটা আছে তাকে দেখে, এ ব্লাইন্ড ম্যান। তো এ ব্লাইন্ড ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কথাটা মাথায় রাখতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু এবং অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? মেন ভার্বের বেস ফর্ম বসে। ওকে, মেন ভার্বের বেস ফর্ম বসলো। এখন কথা হচ্ছে কি অ্যাজ বাই এ যুক্ত হবে কিনা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আসলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে অ্যাজ বাই এ যুক্ত হবে কিনা। এ ব্লাইন্ড ম্যান, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে অ্যাজ বাই এ যুক্ত হয়। অলরেডি ই দেওয়া আছে, যার কারণে আমরা শুধুমাত্র অ্যাজ যোগ করলাম, আর বাকি অংশটার কোনো চেঞ্জ হবে না। ওকে, আমাদের নেক্সট রুলটা হচ্ছে লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্ট এর পর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পর শুড অথবা মাইট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম বসে। বিশেষ কিছু না, লেস্ট থাকলে কি করতে হবে? লেস্টের পরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসাইতে হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম যে কোনো একটা বসাইতে পারো ইচ্ছা। সো এখানে তাহলে কি আছে? হি র্যান ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন, লেস্ট আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? হি র্যান ফার্স্ট লেস্ট হি, আচ্ছা শুড বসাই, যদি শুড বসাই তাহলে কি হবে? শুড, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম মিস, এর বেস ফর্ম মিস এটাই, তারপরে বাকি অংশ বসলো। আমরা চাইলে এখানে শুডের জায়গায় মাইট বসাইতে পারি, এখানে যদি মাইট বসাই দেই তবু অ্যান্সারটা হবে। ওকে, এই ক্লজটা তুলনামূলকভাবে একটু জটিল আছে, সো এটা খুব মনোযোগ সহকারে দেখো। বলছে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট ফর্মে থাকলে এবং সাবঅর্ডিনেট ক্লজটিতে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার, দ্য নেক্সট ডিকেড, দ্য নেক্সট এজ, দ্য নেক্সট জেনারেশন, দ্য নেক্সট সেঞ্চুরি, দ্য নেক্সট মিলেনিয়াম ইত্যাদি থাকলে সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্বটি কি হবে? শুড অথবা উড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম।
যদি কি থাকে যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট ফর্মে, কয়েকটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন, প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট ফর্মে থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন, সাবঅর্ডিনেট ক্লজটিতে এই ফ্রেজগুলোর মধ্যে কোনো একটা থাকতে হবে। যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটা এভাবে লিখতে হবে। ওকে, দেখি আমরা, হি সেড দ্যাট হি গো হোম দ্য নেক্সট মান্থ। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ হি সেড, আর সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট হি গো হোম দ্য নেক্সট মান্থ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে কি আছে, সেড, তার মানে মেইন ভার্বটা পাস্ট ফর্মে আছে। প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্বটি পাস্ট ফর্মে থাকার কথা বলছে। ওকে, প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্বটা পাস্ট ফর্মে আছে। এরপরে কি বলছে, সাবঅর্ডিনেট ক্লজটিতে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজটিতে আছে দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট মান্থ। ওকে, তাহলে প্রিন্সিপাল ক্লজটিতে মেইন ভার্বের বেস ফর্ম এবং সাবঅর্ডিনেট ক্লজটিতে দ্য নেক্সট মান্থ আছে। এই শর্তটা দুইটা শর্তে মিলে গেছে। এখন দুইটা শর্তে যেহেতু মিলে গেছে তাহলে কি করতে হবে, বলছে যে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বটা আমরা কিভাবে লিখবো, সাবজেক্টের পরে লিখবো শুড অথবা উড, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে আমাদের যা করতে হবে কি, যে সাবজেক্ট লিখলাম, এরপরে শুড অথবা উড, যে কোনো একটা তোমার ইচ্ছা, উড, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম গো, এরপরে বাকি অংশ যা আছে তাই বসবে। ওকে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে হবে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। তবে এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সও লেখা যায়। ফিউচার ইনডেফিনিট টেন্সও লেখা যায়, ইম্পারেটিভ সেন্টেন্সও লেখা যায়। এটা অর্থের উপর ডিপেন্ড করবে। যদি অর্থ অনুযায়ী এখানে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারো ওকে লিখবা, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে না পারো তাহলে যা তুমি লিখতে চাচ্ছ সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সেই লিখতে হবে। অর্থাৎ এখানে বলতে পারি ইফযুক্ত যে ক্লজটা, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ হবে, কারণ এটা তো সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা হবে প্রিন্সিপাল ক্লজ। অনেক সময় কিন্তু পরীক্ষা দেখা যায় একটু চালাকি করে কি করে, প্রিন্সিপাল ক্লজটা আগে দিয়ে যায় আর সাবঅর্ডিনেট ক্লজটা পরে দিয়ে দেয়। একটা বিষয় মনে রাখবা, যা কিছু ঘটুক না কেন ইফযুক্ত ক্লজটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, যদি প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। কিংবা আরেকভাবে বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে যদি সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, তো আর ইফ দ্যাট কামস আই ইট, যদি বাবা আসেন তাহলে কি আমি খাবো, এই ধরনের তো বোঝাচ্ছে, তাই না? তো আমরা যে এখানে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ ইফযুক্ত যে ক্লজটা সেটা কি আছে, কোন টেন্সে আছে, সেটা আছে প্রেজেন্ট টেন্সে। ইফ দ্যাট কামস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রিন্সিপাল ক্লজটা লিখতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে। সো এটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখবো। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, আই, অক্সিলারি ভার্ব হবে উইল, তারপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রথম কন্ডিশনাল সম্পর্কে, যেটাকে বলা যায় ফার্স্ট কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্টস, আমাদের নেক্সট রুলটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল, তারপরে আসবে থার্ড কন্ডিশনাল। ওকে, সেকেন্ড কন্ডিশনাল, এটার অপর নাম সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ইফযুক্ত যে ক্লজটা বা সাবঅর্ডিনেট যে ক্লজটা এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা হবে আমাদের পাস্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন জাগতেই পারে পাস্ট কন্ডিশনাল কি? পাস্ট কন্ডিশনাল হচ্ছে এক ধরনের কন্ডিশনাল, এটা এক ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা এখানে দেওয়া হয়েছে। সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট প্লাস বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট যে কোনো একটা বসালেই হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা গঠিত হলো, এই স্ট্রাকচারটাই হচ্ছে পাস্ট কন্ডিশনাল। ইফ হি কাম আই উড গো। এবার দেখো একটু চালাকি করা হয়েছে, আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু এখানে সলিউশন করতে বলা হয়েছে আর প্রিন্সিপাল ক্লজের সলিউশন দিয়ে দেওয়া হয়েছে। তো প্রিন্সিপাল ক্লজটা কিভাবে আছে দেখো, সাবজেক্ট, তারপরে আছে উড, তারপরে কি আছে গো, অর্থাৎ বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মেইন ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এটা কি হলো, পাস্ট কন্ডিশনাল হলো। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট কন্ডিশনাল হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে কি করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। সো আমাদেরকে এই ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো যদি আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখি তাহলে কি হবে, সাবজেক্ট মেইন ভার্বের পাস্ট ফর্ম, এরপরে আমাদের প্রিন্সিপাল ক্লজ তো যেভাবে আছে সেভাবেই থাকবে। বুঝতে পারছো তো নাকি স্টুডেন্টস? এবার আমরা থার্ড কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করব। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল।
অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশনাল, কিংবা যদি পারফেক্ট কন্ডিশনাল থাকে তাহলে ইফ যুক্ত যে ক্লজটা সেটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এখন পারফেক্ট কন্ডিশনাল কি? পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটা ইউজ করতে পারবো, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, had if I had seen him I tell him the matter. If I had seen him I tell him the matter. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? had seen, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো যেহেতু সাবঅর্ডিনেট, ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই রুলটা হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনালেরই একটি আলাদা রূপ। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট তারপরে ওয়ার, তারপরে যদি অন্য কিছু থাকে, মেইন ভার্ব থাকলো না, অন্য কিছু থাকলো, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেই অনুযায়ী এটাকে আমাদেরকে সলিউশন করতে হবে। তো পাস্ট কন্ডিশনাল তো আমরা অলরেডি জানি যে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তো আমরা এখানে দেখতেছি যে ইফ আই ওয়ার আ কিং, যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার, দেখো সাবজেক্ট প্লাস ওয়ার আছে আর কিন্তু মেইন ভার্ব নেই, অর্থাৎ ওয়ারটাই মেইন ভার্ব থাকলো। তাহলে যেহেতু ওয়ার মেইন ভার্ব তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, তাহলে প্রিন্সিপাল ক্লজটা সলিউশন কি হবে? এটা হবে পাস্ট কন্ডিশনাল। ওকে, যদি পাস্ট কন্ডিশনাল হয় তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে কি আছে এখানে? মডেল অক্সিলারির মধ্যে আছে উড, কুড অথবা মাইট, যে কোনো একটা লিখতে পারি আমাদের ইচ্ছা। আমি মাইট লিখলাম, তারপরে কি হবে? বাকি মেন ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম হচ্ছে হেল্প, হেল্পের বেস ফর্ম হবে হেল্প, তারপরে হচ্ছে দ্য কোর্স। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই রুলটাও হচ্ছে মূলত আমাদের সেকেন্ড কন্ডিশনালেরই একটা রূপ। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, অবজেক্ট না থেকে অন্য কিছু থাকতে পারে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, যদি এরকম স্ট্রাকচারে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওই একই কথা প্রিন্সিপাল ক্লজটা পাস্ট কন্ডিশনাল টেন্সে লিখতে হবে। সো এখানে যেমন ধরো হ্যাড আই আ লট অফ মানি, হ্যাড আছে, সাবজেক্ট আছে, তারপরে এ লট অফ মানি অবজেক্ট আছে, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলেও কিন্তু হলো সেকেন্ড কন্ডিশনাল। হ্যাডটা এখানে ইফ এর মতো অর্থ প্রকাশ করছে, আবার হ্যাড সে মেইন ভার্বের কাজ করছে, দুইটা কাজ করছে সে। সো এখানে তাহলে কি হবে আমাদের প্রিন্সিপাল ক্লজ যেগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে পাস্ট কন্ডিশনাল, সাবজেক্ট, তারপরে উড, কুড অথবা মাইট, আমরা কুড লিখলাম, তারপরে কি হবে? বাকি অংশ হবে বেস ফর্ম অফ দ্য, বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, বেস ফর্ম হচ্ছে বাই এর বেস ফর্ম তো বাই, ওইটাই। তারপরে এ লাক্সারিয়াস কার। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই রুলটা হলো থার্ড কন্ডিশনালেরই একটা রূপ। যেমন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড এখানে অক্সিলারি ভার্বেরও কাজ করবে, সে আবার যদি অর্থ প্রকাশ করতেও সাহায্য করবে। তো তাই যদি হয় এরকম পাস্ট পারফেক্ট টেন্স যদি শুরুতে থাকে তাহলে কি হবে? যে আমাদের যে প্রিন্সিপাল ক্লজটা সেটা হবে পারফেক্ট কন্ডিশনাল। ওকে, পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার এটা তো আমরা অলরেডি জানি, সো নতুন ভাবে আর বলার প্রয়োজন নেই। আমরা চলে যাবো সলিউশনে। সলিউশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্সিপাল ক্লজটা সলিউশন দেওয়া আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নাই, সাবঅর্ডিনেট ক্লজ নাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাতে আমাদের সলিউশন করতে হবে। প্রিন্সিপাল ক্লজে কি আছে? উড হ্যাভ স্পেয়ার্ড, উড হ্যাভ, তারপরে স্পেয়ার্ড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে কি হলো? পারফেক্ট কন্ডিশনাল হলো। পারফেক্ট কন্ডিশনাল যেহেতু আছে তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজটা পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো এটা আমরা পারফেক্ট টেন্সে লিখবো। তো তার মধ্যে অক্সিলারি ভার্ব তো অলরেডি দেওয়াই আছে, হ্যাড, তারপরে আই, এরপর আছে বি। তাহলে বিটা যদি মেইন ভার্ব হয় তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, তারপরে বাকি অংশ যা আছে তাই বসবে। এরপরে প্রিন্সিপাল ক্লজ যেভাবে আছে সেভাবে বসবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হলো কন্ডিশনালগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। তো আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমরা প্রথমেই আলোচনা করব সাবজেক্টের অবস্থান সম্পর্কে। তো একটা ক্লজের বা একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? বলা হচ্ছে সাধারণত ফাইনাইট ভার্বের ঠিক আগে অবস্থিত নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজই সাবজেক্ট হয়।
ফাইনাইট ভার্বের ঠিক আগে যে নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজটা থাকে সেটা হলো সাবজেক্ট। ইজিলি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তবে দেয়ার থাকলে একটু প্রবলেম হয়। দেয়ার থাকলে কি করতে হবে, দেয়ারের ক্ষেত্রে দেয়ারের পরে যে নাউন বা নাউন ফ্রেজ থাকে সেটা সাবজেক্ট হয়। তবে সাধারণত নাউন ফ্রেজে থাকে, আমি এ পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখছি এগুলো নাউন ফ্রেজে থাকে। যেমন এখানে বলছে দ্য রেড কাউ ইজ আওয়ার্স, এখানে সাবজেক্ট কোনটা? তার আগে আমরা ফাইনাইট ভার্বটা দেখি। ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ যেহেতু ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে আছে দ্য রেড কাউ, সুতরাং দ্য রেড কাউ হলো সাবজেক্ট। একইভাবে এখানে বলছে দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, এখানে তাহলে সাবজেক্ট কোনটা হবে? এখানে সাবজেক্ট হবে ইজ, তো হলো ফাইনাইট ভার্ব, দেয়ার তো সাবজেক্ট হবে না, তাহলে সাবজেক্ট কি হবে? এই দেয়ারের পরে যে একটা নাউন ফ্রেজ রয়েছে এ প্রাইমারি স্কুল, এ প্রাইমারি স্কুল এখানে সাবজেক্ট। ওকে, এবার আমরা রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করি। ভার্বকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হয়। এক্ষেত্রে টেন্সের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ শুধু সাবজেক্ট দেখে ভার্বটা ইউজ করলে হবে না, আমাদেরকে টেন্সের বিষয়টা মাথায় রাখতে হবে। আবার শুধু টেন্স দেখে ইউজ করলে হবে না, সাবজেক্টের বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ দুইটা একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটার কম্বিনেশনে আমাদেরকে ভার্বটাকে ইউজ করতে হবে। যেমন আমরা এখানে যদি বলি, এখানে এই ক্লজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এর মধ্যে ইজ বসছে। কেন ইজ বসলো? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এখানে তো এম বা আর বসাতে পারি না, আমাদেরকে সাবজেক্টের সঙ্গে ম্যাচ করে বসাতে হচ্ছে। একইভাবে এইখানে যদি আমরা খেয়াল করি, সিন্স আই মেট হিম লাস্ট, এখানে এই ক্লজটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে সেহেতু ভার্বের পাস্ট ফর্ম বসছে। ওকে, রুল নাম্বার 2, সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে, আর সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। তবে আই এবং ইউ এর ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ হবে। তবে এক্ষেত্রে ভার্বের ব্যবহারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে আমাদেরকে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর আই এবং ইউ এর ক্ষেত্রে আবার প্লুরাল ভার্ব ইউজ হবে, এটা একটু ব্যতিক্রম। ইউ সিঙ্গুলার হবে, প্লুরাল ভার্ব প্লুরাল হবে। আই যদিও সিঙ্গুলার, তারপরে ভার্বটা প্লুরাল হবে। এক্ষেত্রে ভার্বের ব্যবহারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবসময় যে একই কথা হবে তা নয়। এবার আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বগুলো একটু জেনে নিই। যেমন এম সিঙ্গুলার কিন্তু প্লুরাল হচ্ছে আর, ইজ সিঙ্গুলার প্লুরাল হচ্ছে আর, তারপরে আছে ওয়াজ সিঙ্গুলার প্লুরাল হচ্ছে ওয়ার, তারপরে আছে হ্যাজ সিঙ্গুলার প্লুরাল হচ্ছে হ্যাভ, তারপরে আছে ডাজ সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে ডু। আর ভার্বের শেষে এস বা ইয়েস এটা কিন্তু সিঙ্গুলার, আর এর প্লুরাল তাহলে কি? ভার্বের বেস ফর্ম। যেমন এখানে বলছে দ্য টেবিল ইজ মেড অব উড, এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে এখন বলা হচ্ছে যে কোনটা বসবে? দ্য টেবিল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্ব সিঙ্গুলার নাম্বার বসবে। তাহলে এম ইজ আর এর মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসছে। আর এম তো শুধু আই এর ক্ষেত্রে বসে, দ্য টেবিলে তো আর এম বসবে না, তাই না? এরপরে আবার বলছে দ্য টেবিলস আর মেড অফ উড। একইভাবে এখানে যদি আমরা বলি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লুরাল, তো সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্ব প্লুরাল বসবে। তো এম ইজ আর এর মধ্যে প্লুরাল হচ্ছে আর, সেজন্য এখানে আর বসছে। ওকে, রুল নাম্বার 3, ক্লাস 6, গ্রিক ও ল্যাটিন ভাষা শাস্ত্রবিদ্যা, ফিজিক্স পদার্থবিদ্যা, পলিটিক্স রাজনীতি, ম্যাথস বা ম্যাথমেটিক্স গণিত শাস্ত্র, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, ইথিক্স নীতিশাস্ত্র, ইকোনমিক্স অর্থশাস্ত্র অর্থনীতি, ডায়াবেটিক্স বহুমূত্র রোগ, মাম্পস বিষণ্ণতা রোগ, মিজলস হাম রোগ, অ্যাথলেটিক্স শরীরচর্চাবিদ্যা, ইনিংস কার্যকাল, অর্ডার্স আদেশ, গ্যালোস ফাঁসি কাষ্ঠ, অপটিক্স দৃষ্টি সম্বন্ধীয় বিদ্যা, জিমন্যাস্টিক্স ব্যায়ামবিদ্যা, অ্যারোবিক্স প্রভৃতি তথা বিজ্ঞান বিদ্যা বিষয়, রোগ ও খেলা বা খেলার নাম সংক্রান্ত কোনো কিছু দেখতে প্লুরাল হলেও এরা মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে। আর যেহেতু এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে, তাই এদের পরের ভাবটিও কি হবে? সিঙ্গুলার হবে। এখন এখানে আমাদের দুটো বিষয় একটু দেখার দরকার। গ্যালোস মানুষটা ফাঁসি কাষ্ঠ, কিন্তু ফাঁসি কাষ্ঠটা আসলে কি সেটা একটু আমরা দেখি। এই যে এখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফাঁসি কাষ্ঠ। মূলত যে কাঠে এইভাবে ফাঁসি ঝুলানো হয়, সেই কাঠগুলোকে বলা হচ্ছে ফাঁসি কাষ্ঠ। ওকে, এছাড়াও আমাদের অ্যারোবিক্স সম্পর্কে জানা দরকার। তো অ্যারোবিক্স কি সেটা একটু দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো অ্যারোবিক্স আমরা দেখতে পাচ্ছি যে এটা বিশেষ ধরনের ব্যায়াম বিদ্যা, অনেকটা কি বলে এটাকে, এই যে ধ্যান টাইপের এক ধরনের ব্যায়াম আর কি, সেটা হচ্ছে অ্যারোবিক্স। তো এখন আমরা এদের ব্যবহারগুলো দেখি। যেমন ফিজিক্স, যদিও এখানে এস আছে কিন্তু এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হওয়ার কারণে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। তেমনিভাবে ম্যাথমেটিক্স, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদিও এস আছে তারপরেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটা সিঙ্গুলার ভাবে ইউজ হয়েছে। এরপর যদি আসি আমরা অ্যাথলেটিক্স, একই কথা, অ্যাথলেটিক্সের সাথে এস আছে কিন্তু
তা সত্ত্বেও এটা প্লুরাল নয়, সিঙ্গুলার। আর যেহেতু এটা সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে। তবে দৃষ্টান্ত বোঝাতে বা অন্য অর্থে এরা প্লুরাল হিসেবে ইউজ হয়। এটা অন্য অর্থে, এখানে যে অর্থগুলো দেওয়া আছে এই অর্থগুলো বাদে যদি অন্য কোনো অর্থ প্রকাশ করে বা কোনো দৃষ্টান্ত যদি প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে এগুলো প্লুরাল হবে এবং প্লুরাল অনুযায়ী আমাদেরকে ভার্বটা ইউজ করতে হবে। যেমন বলছে দেয়ার আর নো ইথিক্স ইন পলিটিক্স, এখানে ইথিক্স কিন্তু প্লুরাল, আর ইথিক্স প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও এখানে প্লুরাল ইউজ হয়েছে। বুঝতে পারছো তো? ডিয়ার স্টুডেন্টস, রুল নাম্বার 4 বলা হয়েছে এরিস্টোক্রেসি মানে অভিজাত সম্প্রদায়, পিজেন্ট্রি কৃষক সম্প্রদায়, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, পারফিউমারি সুগন্ধি দ্রব্যসমূহ, পাবলিক জনগণ, পিপল লোকজন, পুলিশ মানে পুলিশ, ফক গ্রামবাসী গ্রাম্য লোক, ম্যানকাইন্ড মানব জাতি, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ, ভার্মিন ক্ষতিকর পোকামাকড়, আর্টিলারি গোলন্দাজ বাহিনী প্রভৃতি দেখতে সিঙ্গুলার হলেও এরা মূলত থার্ড পারসন প্লুরাল নাম্বার হিসেবে কাজ করে, তাই এদের পরের ভার্বটিও প্লুরাল হয়। যেমন বলছে পিপল আর অ্যানয়েড অ্যাট ইট, পিপল এটা তো পুরো দেখতে সিঙ্গুলারের মতো মনে হচ্ছে, অ্যাজ নাই ইয়াস নাই, দেখতে মনে হচ্ছে যেন এটা সিঙ্গুলার, কিন্তু আসলে পিপল এটা হলো প্লুরাল নাম্বার। যেহেতু প্লুরাল নাম্বার সেই অনুযায়ী ভার্বটাকে ইউজ করা হয়েছে। দেখো এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। একইভাবে মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ লোক, এখানেও দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে সিঙ্গুলার, কিন্তু আসলে এটা সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল, এবং সেই অনুযায়ী ভার্বটাকে প্লুরাল ইউজ করা হয়েছে। ঠিক, ওকে ডিয়ার ভিউয়ার্স, রুল নাম্বার 5, রুল নাম্বার 5 কি বলা হয়েছে? শিপ মানে ভেড়া, ডিয়ার মানে হরিণ, তারপর হচ্ছে ফিশ মাছ, মুস হরিণ বিশেষ যা আমেরিকায় পাওয়া যায়। আচ্ছা মুস কি এটা একটু দেখে নিই আমরা। ডিয়ার স্টুডেন্টস, এই হলো মুস, যেটা আমেরিকান অঞ্চলে পাওয়া যায়, এটা বিশেষ ধরনের হরিণ। এই হরিণ অবশ্য আমাদের অঞ্চলে পাওয়া যায় না, শুধুমাত্র আমেরিকান অঞ্চলে পাওয়া যায়। এই যে দেখো মুস, ওকে, এগুলো হলো বিশেষ ধরনের হরিণ আর কি, এই বিশেষ প্রজাতির হরিণটাকে বলা হচ্ছে মুস। তারপর আছে স্পেসিস মানে প্রজাতি, তারপর বলা হচ্ছে প্রভৃতি এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, অর্থাৎ এখানে শিপ ডিয়ার ফিশ মুস স্পেসিস এদের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই রকম। এখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? তাই এদের ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে সেন্টেন্স দেখে পরিস্থিতি দেখে বুঝতে হবে যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং সেই অনুযায়ী আমাদেরকে ভার্বটা ইউজ করতে হবে। যেমন এ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তো এখানে আমরা যেহেতু এর সামনে আছে দেখে আমরা বুঝতে পারছি যে শিপ এখানে সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গুলার সেই অনুযায়ী ভার্ব সিঙ্গুলার ভাবে ইউজ হচ্ছে। ওকে, তারপর বলছে টু ডিয়ার আর ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য রোড, এখানে আমরা ডিয়ার সিঙ্গুলার নাকি প্লুরাল কিভাবে বুঝবো? এর সামনে যেহেতু টু আছে সেটা আমরা বুঝতে পারছি যে ডিয়ার এখানে প্লুরাল নাম্বার, এবং সেই অনুযায়ী ভার্বটা প্লুরাল ইউজ হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের মতো আলোচনা। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। এছাড়াও এই আমার চ্যানেলটি সম্পর্কে যদি আপনাদের কারো কোনো মতামত থেকে থাকে, কিংবা আমার ক্লাসের সম্পর্কে যদি কারো কোনো মতামত থেকে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।